দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম। উনি নটোরিয়াস ক্রিমিনাল কোট আনকোট কথাটা বলেছেন, তার দায়িত্ব উনি নেবেন। যারা অভিযুক্ত তারা প্রত্যেকে নটোরিয়াস ক্রিমিনাল। নতুন নতুন জিনিস বেরোচ্ছে, নটোরিয়াস ক্রিমিনাল। সন্দীপ ঘোষ থেকে শুরু করে যে কেউ, সে যদি নটোরিয়াস ক্রিমিনালের মতো কাজ করে, পুরো তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করা হোক। আরজি করে থ্রেড কালচার যে প্রশ্নে উত্তাল হয়েছে রাজ্য, বারবার একটা গোষ্ঠী জুনিয়র চিকিৎসককে তারা দাবি করেছেন যারা থ্রেড কালচারের অভিযোগে অভিযুক্ত তারা নাকি একেবারে ধর্ষকাম মনোভাবাপন্ন। দে আর নটোরিয়াস ক্রিমিনাল ম্যাডাম, নটোরিয়াস ক্রিমিনালের মতন। উইথ ডিউ রেসপেক্ট আপনাকে কয়েকটা কথা পড়াশোনা বলতে করতে চাই পারে ম্যাডাম, ম্যাডাম, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে আমি বলতে পারি না যে সে কলেজ গোটা ক্যাম্পাসে ম্যাডাম লাস্ট 4 বছরে মেয়েদের উপর মলেস্টেশন যিনি করবে, প্রিন্সিপাল সেই ছিলেন কলেজ ক্যাম্পাসে তোলা তুলবে, এই জায়গা যদি তৈরি হয় ম্যাডাম। একের পর এক অসম্মানজনক উক্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তার মধ্যে অন্যতম রয়েছেন যাকে ইতিমধ্যে বহিষ্কার করা হয় কলেজ থেকে, এবং হাইকোর্টের নির্দেশে আপাতত সেই বিষয়টি স্থগিত রয়েছে, স্টে অর্ডার রয়েছে। আমার নির্জন রয়েছেন। নির্জন, আপনার বিরুদ্ধে মূলত একাধিক অভিযোগ, শুধু আপনি নন, আপনাদের মতো কয়েকজন, এবং যে ওয়ানই যেটা বলা হয়েছে একেবারে বহিষ্কার করে দেওয়া, আপনি সেই লিস্টে আপনার নাম রয়েছে। আপনারা কি সত্যি থ্রেড কালচারে অভিযুক্ত? মানে আপনারা ধর্ষণ, শ্লীলতাহানি করা, চুরি করা, টাকা তোলা, লোকজনকে থ্রেট করা, নোংরামি করা, এই সমস্ত কি আপনি করেছেন? দেখুন, প্রথম কথা, সোয়ানসো যে কালচারের কথাটা বলা হচ্ছে, এটা আমরা প্রথমবার এই আন্দোলনের মাধ্যমে প্রথম দেখতে পাচ্ছি। আগে আমাদের আরজি কর মেডিকেল কলেজের যে ব্যবস্থাটা কোনোদিনও খারাপ ছিল না, কোনো এই সোয়ানসো কালচারের জিনিস আমরা সামনে দেখতে পাইনি। প্রথমবার এই থ্রেড কালচারের জিনিসটা কোথায় শুনলাম? যে এই আন্দোলনের মাধ্যমে। কিন্তু ব্যাপারটা হলো, থ্রেড কালচারের কারা শিকার হচ্ছে? শিকার হচ্ছি তো আমরা। মানে একটা কমিটি ফর্ম করা হলো, একটা বায়াসড কমিটি, প্রথম কথা, ঠিক আছে, যেখানে আমাদের বলতেই দেওয়া হচ্ছে না, উল্টো আমাদেরকে বলা হচ্ছে তুমি এই জিনিসটা করেছো, এটা স্বীকার করো। কথাটা হচ্ছে তুমি স্বীকার করো, মানে আমাকে বলার চান্সই দেওয়া হচ্ছে না যে আমি নির্দোষ, আমি প্রমাণ করবো, বা কোনো চান্সই নেই, ঠিক আছে। সেখানে আমি যখন এনকোয়ারি কমিটি থেকে বাইরে বেরোলাম, এটা সিকিউরিটির ব্যর্থতা প্রথমত, যে আমি যখন বেরোচ্ছি তখন আমাকে গার্ড করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি প্রপারলি গার্ডেড ছিলাম না। ভেতরেই একজন বাইরে থেকে আন্দোলনকারী আরডিএর একজন মেম্বার, ঠিক আছে, মানে WBJDF বা আরডিএর একজন মেম্বার, সে ভেতরে ঢুকে আমাকে মারতে শুরু করে। মানে আমি, এটা কি থ্রেড কালচার? এটা তো মার্ডার কালচার ডাইরেক্ট, ঠিক আছে, মারার জন্য একটা প্রয়াস। এটা কি কোনোদিনও মেনে নেওয়া যায়? কোনোদিনও আজ অব্দি এই যে সরকারি যে ব্যবস্থাটা, মানে কোনোদিনও কেউ কিন্তু কোনো কিছু বলেনি। আজকে হঠাৎ করে আন্দোলনের মাধ্যমে এত কিছু, এই বেরোচ্ছে, ওই বেরোচ্ছে, সব ভুয়ো। আমি বলবো মোস্ট অফ দ্য যে কথাটা বলছে সব কথাটাই ভুয়ো। মানে আপনাকে বলা হয়েছে একেবারে মুখ্যমন্ত্রীর যে মিটিং চলছিল সেখানে সরাসরি লাইভে অভিযোগ করা হয়, অনিকেত মাহাতো অভিযোগ করেন যে আপনারা, মানে যারা অভিযুক্ত তারা প্রত্যেকে নটোরিয়াস ক্রিমিনাল। মারাত্মক অভিযোগ লাইভে তিনি করছেন। তাহলে আপনি কি অস্বীকার করছেন আপনারা সত্যি এই বিষয়টি কোনো সবটাই মিথ্যে বলছেন? মানে আমরা দেখে দেখে অবাক হচ্ছি, জিনিসগুলো অবাক হচ্ছে, যে নতুন নতুন জিনিস বেরোচ্ছে, নটোরিয়াস ক্রিমিনাল। আপনারা কি 100-তে 10 পাওয়ার যোগ্যতা রাখেন? শ্লীলতাহানি করেছেন? শ্লীলতাহানি করেছি। জীবনে কোনোদিনও কলেজে যদি একটা মেয়েকে খারাপ কথা বলেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সাথে সাথে অ্যাকশন নিয়েছে। এবং আমি এটাই বলবো যে সেখানে বারবার বলা হচ্ছে নাকি আমরা সব কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করতাম, এই করতাম, ওই করতাম। পরীক্ষার ব্যাপারে বলা হয়েছিল আমরা নাকি টুকলি করতে দিতাম। আমরা কে হই টুকলি করতে দেওয়ার? আমরা কে হই টুকলি করতে দেওয়ার? নিজের থেকে যদি টুকলি কেউ করে, ঠিক আছে, সেটা তার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ। তার জন্য পরীক্ষার গার্ড ব্যবস্থা ছিল, যথেষ্ট ভালো ব্যবস্থাই ছিল। 100-তে 10। আমি তো আবার বলছি, বলা হচ্ছে সন্দীপ ঘোষের ইন্ধনে আপনারা টাকা তুলতেন, সন্দীপ ঘোষের ইন্ধনে আপনারা বেআইনি যত কাজ আছে হসপিটাল চত্বরে সব কিছু করতেন, এবং বাড়ি গাড়ি একাধিক জায়গাতে প্রশ্ন উঠছে আপনারা ইন্টার্নশিপ করেও এত টাকার মালিক কী করে হচ্ছেন। নানান রকম কেচ্ছা কুকীর্তি করতেন আপনারা, মানে আপনি এবং বাকিরা। এগুলো কি সবটাই মিথ্যে? মানে আপনি কি বলছেন সব অপবাদ, রাজনীতি? একদমই তাই। মানে যেটা আমার বলা ছিল। কেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন হচ্ছে ক্ষমতা দখলের লড়াই, ঠিক আছে। জিনিসটা হচ্ছে আমি এদেরকে যদি সাইড করতে পারি, এটা সবাই জানে যে আজকে যে কজন ছেলেগুলো নিউট্রাল আছে, যারা সত্যিকারে এদেরকে ভালোবাসে, তাদেরকে যদি আমি চাপ দিয়ে এই ছেলেগুলোকে এমন অবস্থা করতে পারি যে এক্সাম্পল হয়ে থাকবে, দেখ তোরা যদি আমার মতো না করিস তাহলে এদের অবস্থা এরকম হবে, এদের অবস্থা এরকম করা হবে, তোদেরকে এক্সপেল করে দেওয়া হবে, এক্সপালশন করা হবে, সাসপেনশন করা হবে, তোদের ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে। এটা কি থ্রেট নয়? মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন,
আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা রেখে আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা ডিউটিতে জয়েন করতে চেয়েছিলাম, সেটাও কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি, একটা অর্ডার দিয়ে বার করে দেওয়া হয়েছে। সেটাও কি আমাদের প্রিন্সিপালকে চাপ দিয়ে, মানে থ্রেড কালচারটা কোথায় সেটা আমরা এখন বুঝতেই পারছি। মানে আপনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আপনি আরজিকর হাসপাতালে নির্জন বাগচি, আশিস পান্ডে, সন্দীপ ঘোষ, এদের সৌরভ মাঝি, এই গোষ্ঠীর একেবারে ঘনিষ্ঠ নির্জন বাগচি। সেখানে দাঁড়িয়ে আপনি তো থ্রেড কালচারের মূল অভিযুক্ত হিসেবে অনেকেই বলছেন, মানে কেন আপনি বলছেন যে আপনারা সত্যি এরকম কোনো অপরাধ বা অন্যায় করেননি এবং আপনারা নটোরিয়াস ক্রিমিনাল নন? কেন দাবি করছেন? দেখুন, প্রথমত একজন ছাত্রের সাথে একটা প্রিন্সিপালের সম্পর্ক কোনোদিনও খারাপ থাকে না, ঠিক আছে? একটা কথাই দাবি হতে পারে 23 সালে একটা আন্দোলন হয়েছিল, সেখানে সন্দীপ ঘোষের সাপোর্টে কথা বলেছি, একদমই না, একজন দুজন না, পুরো কলেজের অনেক অংশ ছিল ওখানে সাপোর্টার, ঠিক আছে? সে যদি নটোরিয়াস ক্রিমিনালের মতো কাজ করে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে যে কেউ যদি তার সাথে ক্রিমিনাল অ্যাক্টের সাথে কোনো লিঙ্ক আপ থাকে, সম্পূর্ণ তাকে পুরো তদন্ত করে তাকে দোষী সাব্যস্ত করা হোক, ঠিক আছে? সেটা প্রমাণের সাপেক্ষে তার ব্যবস্থা না হোক, সেটা আমরাও চাই, ঠিক আছে? কেউ কারোর সাথে কথা বলতো, মানে এরকম তো আইন তো এটা মানে না যে আমি কারোর সাথে কারো মিশেছি মানে আমিও ক্রাইম করেছি, তাই না? মানে আজকে তো কি বলবো, শুভেন্দু অধিকারী তো দলেই ছিলেন, দলচ্যুত হয়েছেন, ঠিক আছে? আমি ওনাকে যথেষ্ট শ্রদ্ধা দিয়েই বলছি যে উনি দলে ছিলেন, দল থেকে বেরিয়ে গেছে, তার মানে না যে দল থেকে বেরিয়ে গেছেন আমি তাকে ক্রিমিনাল বলে পুরো সাইড করে দেবো, এই করে দেবো, ঠিক আছে? এই জিনিসগুলো এখানে মানায় না। আজকে আমরা সন্দীপ ঘোষের সাথে ঘনিষ্ঠ ছিলাম, সন্দীপ ঘোষের সাথে কথা বলতাম, ডাজেন্ট মিন যে একটা প্রিন্সিপাল একটা ছাত্রের সাথে এই সম্পর্কটা থাকবে না। এই সম্পর্কটা নর্মাল, এটা এরকমভাবেই চলে। তো এখানে আমি খারাপ কিছু পাওয়ার আমি দেখছি না, ঠিক আছে? অভয়ের মৃত্যুর ক্ষেত্রে নির্জন, যে আপনারা সব জানেন, কিছু একটা উনি জেনে গিয়েছিলেন, একাধিক প্রশ্ন বিতর্কের মুখে আপনারা হয়েছেন এবং মানসিকভাবেও নানান রকমের আপনারা বারবার দাবি করেছেন সেখানে দাঁড়িয়ে অনিকেত, কিঞ্জল বা WBJDF যে অভিযোগ করছেন, এত মানুষ যে অভিযোগ করছেন অভয়ের মৃত্যুর পেছনে আপনাদেরও ইন্ধন ছিল, এই বিষয়টি কি সত্যি, মানে এর কোনো সত্যতা আছে নাকি সত্যি আপনারা কিছু জানতেন না, বিষয়টা একেবারে সোজা সাপটা বিষয়, সরল বিষয়? একদম প্রথমেই দেখো, আন্দোলনটা শুরু হলো উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ওয়ান্ট ইলেকশন, উই ওয়ান্ট জাস্টিস থেকে উই ওয়ান্ট ইলেকশন, মানে আন্দোলনের গতি প্রকৃতি কিরকম চললো মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মেনে নেওয়ার পরে হঠাৎ করে কি করলো, ওরা অনশনে বসে গেল। এটা তো কোনোদিনও সলিউশন হয় না। আমাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়াটা আমাদের মূল দাবি ছিল। কি শুনলাম আমরা, থ্রেড কালচারের জন্য নাকি অভয়ার মৃত্যু হয়েছে, এর সাথে নাকি অভয়ার মৃত্যুর সাথে সংযোগ রয়েছে। দিদির মৃত্যুতে আমরাও তো মানে আজকে ব্যথিত, সেমভাবে ব্যথিত, যেভাবে চাইছি যে জিনিসগুলোর সঠিকভাবে তদন্ত হয়ে দিদির বিচার হোক। দিদির বিচার আর নিরাপত্তা আমাদের একমাত্র দাবি হওয়া উচিত। কে কোথায় ইলেকশন প্রসিডিওর করছে, এই প্রসিডিওরে একে বসাতে হবে, বডি ফরমেশন, ইন্টারিম বডি, এগুলো কি দাবি, এগুলো কি রকম দাবি? এটা কি আন্দোলনের দাবি হতে পারে যে আজকে আমি মানে দিদির বিচার চাই? দিদি তোমার হয়তোবা এর সাথে হয়তোবা এই হয়তো এর জন্য এই হয়েছে, এই হয়তো দিয়ে না, মানে হয়তো দিয়ে পুরো জনগণ থেকে শুরু করে সবাইকে একজোট করে বলা হচ্ছে যে আপনারাও নেমে পড়ুন, এই হয়তোটাকে পুরো অ্যাসিওর করে সবাইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? জীবনে এরকম কোনোদিনও ইনভলভমেন্ট ছিল না। আর দ্বিতীয়ত দিদির বিচারের জন্য তো আমরাও সেম দাবি করছি। মানে এই মৃত্যুর পেছনে কোনোভাবে আপনাদের কোনো রকম কোনো সংযোগ বা সম্পর্ক নেই বলে দাবি করছেন? একদমই না, কোনো রকম সংযোগ নেই, যা বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে। দিদির বিচার যদি আমরা নিজেরাই চাই, আমরা নিজেরা বলছি তদন্ত প্রক্রিয়া আমাদের যখন ডাকা হয়েছে, আমরা দিদির জন্য, আমি আবার বলছি দিদির জন্য আমরা তদন্ত প্রক্রিয়াকে সহযোগিতা করেছি। এর মানে এটাই না আমাদের হ্যারাসমেন্ট করেছে। কি হ্যারাসমেন্ট? আমাদের ডাকা হয়েছে, আমরা বলবো ঠিক আছে ডাকা হয়েছে, কেউ হয়তো আমাদের নামে মিথ্যে অভিযোগ করেছে, যেরকম মিথ্যে অভিযোগ গেছে, কি একজন কে সরানোর জন্য মিথ্যে অভিযোগ করে হাজার হাজার পাহাড় করে দিক না, কিন্তু মিথ্যেটা তো মিথ্যেই রয়ে যাবে, করুক। কিন্তু দিদির বিচারের জন্য সব রকম সহযোগিতা করতে আমরা রাজি, মানে ছিলাম, সবসময় আছি এবং পরেও থাকবো, সেটা নিয়ে আমাদের কোনো সংকোচ বোধ নেই। আপনারা এখন কি চাইছেন? একাধিক তো সামাজিক মাধ্যমে আপনাদের নিয়ে ট্রোল, মিম এবং আপনারা থ্রেড কালচার অভিযুক্ত হিসেবে বারবার বলা হচ্ছে, আপনাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, মানে ভয়ঙ্কর অভিযোগ, আপনি জানেন আমি কোন কোন অভিযোগের কথা বলছি। সব মিলিয়ে এখন আপনি কি চাইছেন, আপনারা কি চাইছেন? আমরাও বিচার চাইছি, আমরাও বিচার চাইছি, যেরকম দিদির বিচার চাইছি, নিরাপত্তা চাইছি। আমাদেরও দাবি নিরাপত্তা বিচার, যেটা মুখ্যমন্ত্রী অ্যাসিওর করে দিয়েছেন, বিচারটা মুখ্যমন্ত্রীর হাতে নেই, ঠিক আছে? আমাদের দাবি এটাই, আমাদের সাথে যে অন্যায়টা হচ্ছে সেটাও তো একটা অবিচার, সেটাও তো অবিচার, তার এগেনস্টেও তো একটা মানে মানে ন্যায় বা সত্যটাকে সামনে আসা দরকার। সেটাকে আমাদের আর দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকে বাবা মা রাতে কান্নাকাটি করছে, কারোর ঘুম হচ্ছে না। পুজোয় যে আজকে উৎসবে ফেরুন ম্যাম বার্তা দিয়েছেন, উৎসবে ফেরা, মায়ের কাছে গিয়ে পুজো অবধি দিতে পারিনি আমরা, ভয়ে মায়ের কাছে পুজো অবধি দিতে পারিনি, সেই কন্ডিশন আমাদের কাটাতে হচ্ছে। তাই আমাদেরও বিচার চাই। মৃত্যুর আশঙ্কা করছেন? অবশ্যই। আমাকে যেভাবে কেন কেন কেন? কারণ হচ্ছে আমাকে যখন মারা হয়েছে, আমি ডাইরেক্টলি বলছি দেয়ার ইজ এ কাট ইনজুরি, আমার এখানে কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে, শার্প অবজেক্ট দিয়ে। আমি জানি না আর কোন রকম অস্ত্র ছিল,
ওদের কাছে কোন রকম অস্ত্র ছিল যে আমাকে অ্যাটাক করা হয়েছে? উল্টো আমি এফআইআর করেছি, আমার নামে এফআইআর করা হয়েছে নাকি আমি ওদেরকে মেরেছি। আপনি বলছেন ভয়ে পুজো দিতে যেতে পারেননি, ভয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন। কখনো আপনি মানে কোনোভাবে কি আত্মহত্যার চেষ্টা বা নিজে মানে সরে যাবো, এত অপমান নিতে পারছি না, এরকম ঘটনা আমাদের কানে এসছে, এটা কি কোনো সত্যতা আছে? দেখুন, প্রথমত হচ্ছে আত্মহত্যার টেন্ডেন্সি আমাদের সবার মধ্যেই এসেছিল, এটা আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলবো সবার মধ্যেই একটা ভয় ভীতি তো কাজ করে। মাঝে মাঝে সেই প্যানিক অ্যাটাকটা এমন পর্যায়ে চলে যায় যে সবাইকে মনে হয় যে আজকে হয়তো বা পৃথিবীতে না থাকলে আমরা শান্তি ভোগ করবো। আপনার মধ্যে এই ভাবনাটা কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি না, এরকম অনেকজনেরই হয়েছে যার মধ্যে ফোন করে আমরা নিজেকে সান্ত্বনা দিতে হয়েছে যে এই মিথ্যেটা একদিন কাটবে, সত্য যে মিথ্যের আড়ালে লুকিয়ে আছে, ঠিক আছে, সূর্য তো একসময় উদয় হবেই, সেরকম সত্যটাও সবার সামনে আসবে। এই প্রত্যাশায় আর মুখ্যমন্ত্রী যখন আমাদের প্রত্যাশা দিয়েছেন যে সবারটা শোনা হোক, এক্স্যাক্টলি সবারটা শোনা হোক। আমি কাউকে একজন দাঁড়িয়ে আছে, আমরা 150 জন জড়ো করে তাদেরকে থ্রেট দিয়ে, আমি আবার বলছি ওদেরকে থ্রেট দিয়েই কিন্তু এখানে মোস্ট অফ জড়ো করা হয়েছে। 30 থেকে 40 জন যাদের কলেজের সাথে আমাদের হালকা বিবাদ রয়েছে, তারাই কিন্তু দেখবেন আন্দোলনের মেইন ঝান্ডাটা নিয়ে আমাদের থ্রেট কালচারের বিরুদ্ধে আমাদের ফাঁসিয়ে দিয়ে এই জিনিসগুলো করছে। আপনার কি মনে হয় নির্জন, একেবারে শেষ প্রশ্ন আমার, যে আপনি মেধাবী পড়ুয়া না হলে চান্স পেতেন না মেডিকেলে, মেধাবী পড়ুয়া থেকে ট্যালেন্ট থাকা সত্ত্বেও রাজনীতি করতে আসা, রাজনীতি করতে যাওয়া, এটা আপনার জীবনের বড় একটা ভুল। সেই কারণে আজকে চিকিৎসক হতে গিয়ে এত বদনামের শিকার হচ্ছেন, এত অপবাদের সম্মুখীন হচ্ছেন। চিকিৎসক হওয়াটাই ভালো ছিল না কি? মানে এটা কি আপনার মনে হয় এখন আপনারা অনুধাবন করছেন সেটা? তাহলে আমি কি বলবো এটা, যে সমাজে অশিক্ষিত যারা কিছু পারবে না তারাই যদি রাজ্যের হালটা ধরে বা দেশের হাল ধরে, সেটা ভালো হবে? সেটা কোনোদিনও ভালো কোনো লক্ষ্য হয়? এটা আমার সবার কাছে প্রশ্ন রইল, কি চায় একটা ডক্টর সমাজ, একটা শিক্ষিত উকিল সমাজ থেকে শুরু করে একটা শিক্ষিত সমাজ, যে ছেলেটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, শিক্ষা আজকে দেশ সম্পর্কে জানে, রাজনীতি সম্পর্কে জানে, মানুষের মতবাদ, শিক্ষিত একটা ওপিনিয়ন দেবে, তাকে বাদ দিয়ে আমি একটা অশিক্ষিত রাস্তায় মাতাল একটা লোককে আমি রাজনীতিতে বসাবো? সেটা কি ঠিক হবে কোনো সময়? সেটা তো ঠিক হবে না, তাই না? তাহলে শিক্ষিত মানুষ যে রাজনীতি গেছে, এটা কোনোদিনও ভুল না, ঠিক আছে, আমি বলবো কোনোদিনও ভুল না, এটা একদমই ঠিক ডিসিশন। এবং এই যে 100তে 10 পেয়েছে, এই করেছে ওই করেছে, দেখুক না, অবজারভেশন করুক না, খাতা বের করে দেখুক, আমার কোনো আপত্তি নেই। আমি একদম শিওর যে আমি নিজে যেরকম এক্সামিনেশন দিয়েছি, আমি 100% শিওর আমি ঠিক নম্বর পেয়েছি। আমি নিজে সিওরিটি রাখি। মানে একজন প্রফেসর আজকে এমন টাফ জিনিস জিজ্ঞাসা করছে, ঠিক আছে, যেটার অ্যান্সার দিয়ে আমরা এই জিনিসগুলো করা, মানে প্রফেসরের সাথে আমার কম্পেয়ার করলে তো চলবে না। আমি যতটা জানি আমার নলেজ ইজ এনাফ, আমি যা পেয়েছি সেটাকে আমি নিজের যোগ্যতা একদম সৎভাবে অর্জন করেছি। উনি কোথায় বা কোন জায়গায় কোন পরিস্থিতিতে কথাটা বলেছেন সেটা সবার আগে ইম্পর্টেন্ট। কারণ হলো উনি যার সাথে কথা বলছিলেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের, এবং যে এই জায়গাটা ছিল সেটা নবান্নের সভাঘর। তাহলে ওইটা কোনো চায়ের দোকানের মোড় নয় যেখানে উনি কারোর সম্বন্ধে যা কিছু বলে দিতে পারে, এবং সেটা সারা রাজ্যব্যাপী টেলিকাস্ট হচ্ছিল সরকারিভাবে, থেকে সেখান থেকে অন্যান্য চ্যানেলের মধ্যে টেলিকাস্ট হচ্ছে। তাই ওখানে উনি যা বলবেন তার দায়িত্ব ওনাকে নিতে হবে। প্রথম কথা হলো ওটা। তার মানে উনি নটোরিয়াস ক্রিমিনাল কোট আনকোট কথাটা বলেছেন, তার দায়িত্ব উনি নেবেন 59 জনের নামে। তার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, এর পরিপ্রেক্ষিতে দুটো কারণ আছে। প্রথম যেটা প্রত্যক্ষ কারণ, সেটা হলো উনি একটা 500 অভিযোগ বা 600 অভিযোগের কিছু একটা কথা বলেছিলেন মিটিংয়ের মধ্যেই। সেটা নিয়ে বলার কথা হলো উনি আরডিএ এর প্রেসিডেন্ট। 5 তারিখ আরডিএ রেকমেন্ড করা লেটারে, 9 সেপ্টেম্বর 5ই সেপ্টেম্বর রেকমেন্ড করা লেটারে 9 সেপ্টেম্বর ওনারা কলেজ কর্তৃপক্ষ আমাদের কলেজের উপর রেস্ট্রিক্ট করে। যে জিনিসটার জন্ম হচ্ছে, এদিকে আবার আরডিএর জন্ম হচ্ছে, আরজিকর আরডিএর মানে ওদের ভাষায়, যেটা গভর্নমেন্ট কোনো স্বীকৃতি নেই, পরে জানা যাচ্ছে, সেটা হলো 9 তারিখ। তার মানে 5 তারিখে সেপ্টেম্বরের লেটারের ভিত্তিতে 9 তারিখে কী করে রেস্ট্রিকশন, এটা হলো প্রথম কথা। আর ওই যে চিঠিটা ছিল, অফিসিয়াল চিঠিটা মেমো নাম্বার দিয়ে, সেই চিঠিটাই কিন্তু আরটিআই বলছে বলে লেখা আছে, ইন্ডিভিজুয়াল কোনো কমপ্লেন ছিল না। 500টা থাকলে সেখানেও মেনশন করা থাকতো, যেটা ছিল না। আর আমরা পরবর্তীকালে তদন্ত করতে ফেস করতে গিয়ে দেখেছি, আমরা বারংবার আমাদের এগেনস্টে কী অভিযোগ সেটা জানতে চেয়েছি, বলেনি কলেজ কর্তৃপক্ষ, বলেনি এনকোয়ারি কমিটি, বলেনি। বরঞ্চ এর থেকে একটা মানে বৈপরীত্য ধরনের কথা এটা, যে 9 তারিখ সেপ্টেম্বর আমাদের কলেজ ঢোকা বন্ধ করে দিল, আবার 10 তারিখ এনকোয়ারি কমিটি জানতে চাইছে এদের এগেনস্টে কী অভিযোগ আছে জানো। তাহলে 9 সেপ্টেম্বর যে তুমি ঢোকাটা কলেজে বন্ধ করলে, তার কিসের পরিপ্রেক্ষিতে বন্ধ করলে? তোমার কাছে যদি অভিযোগ থেকে থাকে, তোমার আবার 10 তারিখ আবার তুমি চাইছো কেন? তুমি যেইটা পেয়েছো সেটাই তুমি পাঠিয়ে দাও, যাদের নামে তুমি রেস্ট্রিক্ট করে দাও, চার্জশিট করে দাও। কারণ কাউকে শাস্তি দিতে গেলে, কারোর এগেনস্টে ট্রায়াল চালাতে গেলে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসটা ফলো করতে হয়, এবং সেক্ষেত্রে চার্জশিট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে 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 দোষীকে তুমি বলছো, অভিযুক্ত যাকে বলছো, সে যেন প্রপার ডিফেন্সের সুযোগ পায়। এটা হলো প্রত্যক্ষ কারণ, যেটা ওনারা দেখাতে পারেননি, এবং উনি আরডিএর প্রেসিডেন্ট
তার রেকমেন্ডেড করা সংস্থা আরজি করে, সেও ওই চার্জশিটটা আমাদের কাউকে দিতে পারে না। লিগাল নোটিশ কেউ একজন আমাদের মধ্যে ব্যাচমেট অভয়ের মৃত্যুকে ঘিরে তো একাধিক প্রশ্ন উঠছে। আপনারা থ্রেড কালচারে অভিযুক্ত, এই থ্রেড কালচারের সঙ্গে এই মৃত্যুর একটা যোগ রয়েছে। আপনারা নানান কিছু ঘটিয়েছেন, লোককে থ্রেড করেছেন, মারধর দিয়েছেন, সেই সব বিষয়ে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়েই তো ওখানে লাইভ উনি নটোরিয়াস ক্রিমিনাল আপনাদের বলেছেন। তাহলে কেন মনে করছেন যে উনি ঠিক বলেন? প্রথম কথা হলো, এই অভয়া দিদির যে ঘটনাটার সঙ্গে যদি থ্রেড কালচার বা যেটা থ্রেড কালচার কোটান কোট টার্মটা এসছে 9 আগস্টের ঘটনার কিছুদিন পর একটা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, তাই ওই যে থ্রেড কালচারের সঙ্গে যদি জঘন্য আরজি কোটের ঘটনার সম্পর্ক হয়েই থাকে, তাহলে সিবিআই তো তাদের ডেকে চার্জশিট করতে পারতো। এবং কোথাও গিয়ে কি বলেছে থ্রেড কালচার পার্টিকুলার যে ওনাদের কথা অনুযায়ী টার্মের সঙ্গে এই ঘটনার কোনো যোগ সদস্য আছে? সিবিআই বা কোথায় বলেছে? সিবিআইয়ের উপর তো অন্তত ভরসা রাখবে। কিন্তু যে ব্যাপারটা কেউ লক্ষ্য করছেন না, কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট আমরা দেখতে পাই ফেসবুকে, সোশ্যাল মিডিয়া, সেখানে দেখা যাচ্ছে রামপুরহাট মেডিকেল কলেজের মধুরিমা ঘোষ বলে একজন আছেন, প্রথম বর্ষের ছাত্রী, তাকে গলায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার নাম এফআইআর হয়েছিল শাহবাজ খান, তাকে দেখা যাচ্ছে তাদেরই মঞ্চে তাদের পিছনে দাঁড়িয়ে রয়েছে, এবং সেটাকে নটোরিয়াস ক্রিমিনাল বলা কি যাবে না তাই নিয়ে কোর্টে হয়তো মামলাও চলছে। তাই আর আমি তাকে, আমাদের মনে হয় এবং সবারই মনে হয়, তাই অন্যকে এইভাবে ফাঁসিয়ে দেওয়া বা অন্যকে এইভাবে অপপ্রচারে আনার আগে তার নিজের পিছনের লোকগুলো কীরকম তাকে আগে ভেবে দেখা দরকার। এবং তার থেকেও বড় কথা হলো, পিছনে যে দাঁড়িয়ে আছে সে তো আজকে তার নামে তো এফআইআর হয়েছে, এফআইআর তো প্রাইম অফিস এভিডেন্সের ভিত্তিতে হয়। তাই এফআইআর যখন হচ্ছে, সেই লোকটা যখন পিছনে দাঁড়িয়ে আছে, তার মানে নিশ্চয়ই তার সহমতেই দাঁড়িয়ে আছে, নাহলে তো উনি ঢুকতে দেবে না, কারণ উনি তো নটোরিয়াস ক্রিমিনাল লোকদেরকে কলেজ থেকে বের করে দেওয়ার পক্ষপাতী। অনিকেত মাহাতোর যে অভিযোগ করেছেন, আপনি মনে করেন যে সম্পূর্ণ মিথ্যা? শুধু মিথ্যা নয়, আমি তো মনে করি তিনি নিজেই নিজের স্টেটমেন্টকে কন্ট্রাডিক্টরি করছেন। তিনি নবান্নের সভাঘরে গিয়ে বলছেন 500 অভিযোগ আছে, এদিকে তার রেকমেন্ড করার ফলে যে ইনকোয়ারি কমিটি শুরু হয়, আমাদের কলেজের ওপর রেস্ট্রিক্ট করা হয়, সেখানে তো ইনকোয়ারি কমিটি কাউকে চার্জশিটই দিতে পারলো না। উনি নবান্নের সভাঘরে গিয়ে বলছে 500 অভিযোগ আছে, এদিকে তার মানে রেকমেন্ডেশনে তৈরি হওয়া কমিটি কোনো রকম তো তৈরি করতে পারছে না, অভিযোগ জানাতে পারছে না, আমাদের জানাতে পারছে না, তাহলে তো মিটেই যেত, আমাদের তো কোর্টের দরজা মানে কোর্টের দিকে যেতে হতো না। তারা নটোরিয়াস ক্রিমিনাল নন কি নটোরিয়াস ক্রিমিনাল, সেই প্রশ্ন, সেই বিতর্কের মধ্যেও তারা কি বলছেন, এই প্রশ্নও কিন্তু উঠে আসে। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।